আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি অধ্যায় 9.4 এর একটু ওয়েট। সমতলে বস্তু কণার গতি অধ্যায় 9.4 এর আমরা টাইপ 1 এর প্রায় 5টার মতো ম্যাথ সলভ করছিলাম। আজকে আমরা এর পরের গুলা থেকে আমরা অ্যাপ্রোচ করব। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর আমার কথা বা বোর্ডে লেখাটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও কমেন্টে। আর হচ্ছে অ্যাক্সিডেন্টলি কিছুক্ষণ আগে আমার হাতটা কেটে গেছে। টাইপ 1 এর 6 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। টাইপ 1 এর 6 নম্বর ম্যাথের মধ্যে দেখো আমাদেরকে কি বলতেছে। প্রথমে আমরা কোশ্চেনটা নোট ডাউন করে ফেলি। একজন সাঁতারু, একটু মেনশন দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। একজন সাঁতারু কি করতেছে দেখো, একজন সাঁতারু সোজাসুজি ভাবে টি1 সময় একটি নদী পারাপার হয়। সোজাসুজি ভাবে টি1 সময়ে একটি নদী পারাপার হয়। এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। একটি নদী পারাপার হয়, এখন দেখো এরপরে এটা হচ্ছে একটা ঘটনা। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে এমন, তীরের সমান্তরালে নদীর প্রস্থের, তীরের সমান্তরালে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে এরপর হচ্ছে গিয়ে ফিরে আসতে মোট টি2 সময় লাগে। ফিরে আসতে মোট টি2 সময় লাগে। আচ্ছা, তো এখানে দুইটা ঘটনা বলছে, বেসিক্যালি দুইটা কেস আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এরপর বলে দিচ্ছে সাঁতারুর বেগ ইউ, সাঁতারুর বেগ মানে যে সাঁতার কেটে যাবে, সাঁতারুর বেগ ইউ, এবং বলতেছে যে স্রোতের বেগ ভি হলে, গতদিন আমরা এরকম একটা প্রমাণ পড়ছিলাম, এটা সামান্য একটু ডিফারেন্ট এখান থেকে। স্রোতের বেগ ভি হলে আমাদেরকে কেসটা হচ্ছে আবার উল্টাই দিছে। স্রোতের বেগ ভি হলে কি প্রুফ করতে হচ্ছে, এখানে একটা সাউন্ড আসতেছে, ওয়েট। সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে T1 is to T2 equal to root over u square minus v square, u square minus v square is to u, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো আই হোপ সো সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক? একটু আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এখন দেখো আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে দুইটা কেস আমরা চিন্তা করব। প্রথম লাইনটার মধ্যে কিন্তু আমাদের একটা বিশাল ইনফরমেশন দেওয়া আছে। সে ব্যাপারটা কি, একজন সাঁতারু সোজাসুজি ভাবে টি1 সময় একটি নদী পারাপার হয়। তো আমরা থিওরি ক্লাসগুলোতে দেখে আসছিলাম সোজাসুজি ভাবে অথবা ন্যূনতম দূরত্বে অথবা ন্যূনতম পথে অথবা লম্ব বরাবর নদী পারাপার হওয়া মানে কি, এই যে এই ঘটনাগুলো, ঠিক আছে? তো সেটার চিত্রটা আসলে কেমন ছিল, সেটার চিত্রটা ছিল এমন টাইপের। আমরা ধরো এখানের মধ্যে একটা নদী আঁকতেছি, ধরো এটা হচ্ছে একটা নদী। তো এই নদীতে ডেফিনেটলি এটা কিন্তু একটা শান্ত নদী না, এখানে কিন্তু স্রোতের ইফেক্টটা থাকবে। কিভাবে আমরা বুঝলাম যে স্রোতের ইফেক্টটা থাকবে, কারণ আমাদেরকে এখানে বলে দিছে যে স্রোতের বেগ, তার মানে এখানে আমাদেরকে বলে দিচ্ছে একটা স্রোতের ইফেক্ট থাকবে। স্রোতের বেগটাকে আমরা ধরে নিলাম ভি একটা, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। এরপরে দেখো, তার মানে সোজাসুজি ভাবে যখন পার হইতো তখন কিভাবে পার হইতো, এখান থেকে যাত্রা শুরু করতে একদম এক্সাক্ট অপর পারে পৌঁছাইতো বিপরীত বিন্দুতেই, ঠিক আছে? সো এটা হচ্ছে তার লব্ধি বেগটা। তো তাকে রওনা দিতে হবে এই দিকে করে, ঠিক আছে? কেন এইদিকে রওনা দিতে হবে এটা আমরা পড়ে আসছিলাম, কারণ এইদিকে যদি রওনা দেয় তাহলে স্রোতের যে ইফেক্টের কারণে সে লব্ধি বরাবর দ্যাট মিন্স সোজাসুজি ভাবে পৌঁছাবে। বলে দিছে যে সাঁতারুর বেগটা হচ্ছে ইউ, তাহলে সাঁতারুর বেগটাকে আমরা ইউ দিয়ে ডিফাইন করলাম। এখন ধরে নাও যে এটা হচ্ছে এই নদীটার প্রস্থটা ডি, সমস্যা নেই। দেন এখন এখানে আমাদের আসলে কি বলতেছে দেখো, একজন সাঁতারু সোজাসুজি ভাবে টি1 সময়, তার মানে এখানে যাইতে তার কত সময় লাগছে, তার সময় লাগছে কত, টি1 সময় লাগছে এই কেসের জন্য। টি1 সময়
একটি নদী পারাপার হয়, এই যে পারাপার কথাটার মানে হচ্ছে কি দেখো, পাড়ি দেওয়া, পাড়ি দেওয়া মানে হচ্ছে প্রস্থ বরাবর পার হওয়া, কিন্তু পারাপার বলতে কিন্তু উভয় তীর বুঝায়। তুমি যদি দেখো যে পারাপার ডিকশনারিতে খুলে দেখবা যে মানে নদীর এক তীর থেকে আরেক তীরে হচ্ছে দুইটা তীরই বুঝাচ্ছে। দ্যাট মিন্স পারাপার হওয়া মানে হচ্ছে এই পথে একবার গিয়ে আবার এই পথে আবার ব্যাক করছে, সো এই ওয়ার্ডটা একটু আমাদের খেয়াল রাখা লাগবে। তো এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা যদি বলি লব্ধির ঘটনাটা আসলে কি ঘটবে, দেখো লব্ধির ঘটনাটা ঘটবে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে লব্ধির ঘটনাটা ঘটবে এমন টাইপের, লব্ধি w সমান রুট ওভার, এখানে ছিল আমাদের v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর এটার জন্য তোমাদের চিত্রটা একটু মাথায় রাখা দরকার, এটার জন্য চিত্রটা ছিল আমাদের কি, এই v ছিল আমাদের এখান থেকে এই যে সাঁতারুর বেগ, আর ইউ ছিল আমাদের স্রোতের বেগ। বাট প্রশ্নে যেহেতু আমাকে একদম ফিক্সড করে দিছে যে সাঁতারুর বেগকেই ইউ ধরতে হবে আর স্রোতের বেগকেই v ধরতে হবে, তো এই জন্য আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা থিওরিতে পড়ে আসছি এটা ইউ আর এটা v, আর আমরা এখন পড়তেছি কি এটা v আর এটা u, ঠিক আছে। সো এখানে যেমন আছে তেমনই হবে, তাহলে এটা v স্কয়ার মাইনাস ইউ স্কয়ারটা জাস্ট ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার হয়ে যাচ্ছে, কোনো সূত্রের চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা এখানের v টাকে u দিয়ে প্রকাশ করতেছি আর u টাকে v দিয়ে প্রকাশ করতেছি। থিওরি ক্লাসগুলোর সাথে একটু রিলেট করার ট্রাই করো। এবং আমাদের এখানে যে সময়টা থাকবে, দেখো তো সময়টা কি হবে, সময় এখানে কত লাগছে, t কিন্তু সময় লাগে নাই, বলে দিছে যে আমরা জাস্ট এখনো প্রথম লাইনটাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। তাহলে এখানে যাইতে তার কত সময় লাগছে, t1 সময় লাগছে। তাহলে t1 সমান কি হচ্ছে দেখো তো, t1 সমান কি হচ্ছে দেখো, এখানে এইটা বেসিক্যালি আমাদের এই অংশটাই লব্ধিটাই বসতেছে, তাহলে এটা লব্ধিটা বসে যাবে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আর এই জায়গায় একটু সমস্যা আছে, এখানে ডি বসবে না, এখানে ডি বসবে না কেন, কারণ বলছে পারাপার হয়, দ্যাট মিন্স এই পথ থেকে এই পথে একবার গিয়ে আবার এই পথে আবার ব্যাক আসছে। তাহলে কত ক্রস করতেছে, ডি ক্রস করলো একবার, আবার এদিকে ডি ক্রস করলো, দ্যাট মিন্স ডি প্লাস ডি, এটা হয়ে যাবে আমাদের 2d। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে প্রথম ক্ষেত্রে আমাদের লব্ধির সূত্রটা হবে এমন, আর এখান থেকে t1 এর ফর্মুলাটা হবে এটা 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আমাদের এখানে বেসিক্যালি বের করার দরকার ছিল t1 এর ভ্যালুটা, t1 এর ভ্যালুটা আমরা বের করলাম। কেন t1 এর ভ্যালুটা বের করা দরকার, কারণ আমাদের এখানে প্রমাণে t1 আর t2 এর রেশিওটা নিতে হবে। t2 টা কি হবে সেটা আমাদের পরে বলা আছে, t2 টা আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি আমাদের প্রথম ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমরা t1 এর ভ্যালু এটা পাচ্ছি, ওকে। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিতে পারি। এখন আমরা এর পরের লাইনটার দিকে একটু আসি। পরের লাইনে বলতেছে যে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট t2 সময় লাগে। এখানেও কিন্তু বেসিক্যালি আমাদের এই জিনিসটাই বুঝাইছে, দেখো নদীর প্রস্থের সমান দূরত্ব গেছে আবার ফিরে আসছে, কতটুকু গেছে, সমান দূরত্ব। সমান দূরত্ব বলতে বোঝাচ্ছে যে এই d দূরত্বই ক্রস করছে। তো এটার জন্য যদি আমরা চিত্র আঁকতে চাই, নিচে দেখা যাচ্ছে লেখাটা, হ্যাঁ, এটার জন্য যদি আমরা একটা চিত্র আঁকতে চাই, দেখো চিত্রটা কেমন হবে। ওয়েট, দেখা যাচ্ছে, ডান। সো এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের নদীটা, এখানে ধরো স্রোতের বেগটা v, আর এটা হচ্ছে এই নদীর, এটাই আমি আবার রাখতেছি এখানের মধ্যে, ধরো এটা হচ্ছে d যে ডিসটেন্সটা, ঠিক আছে, প্রস্থ বরাবর যে ডিসটেন্স, এখান থেকে যাত্রা শুরু করলো। এখন আমাদেরকে যে ব্যাপারটা বলতেছে সেটা দেখো, সেকেন্ড লাইনটা জাস্ট তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব। তো নদীর প্রস্থটা কতটুকু, ধরো এটাই d, এখানে একটু আঁকতে জায়গার কারণে ছোট বড় হয়েছে, বাট এই দুইটা দিয়ে একই ঘটনা, সমান দূরত্ব গেছে তীরের সমান্তরালে। তার মানে তীরের সমান্তরালে গেছে মানে সে কিন্তু এইভাবে গেছে, এইভাবে গিয়ে আবার ফেরত আসছে। তার মানে এই যে যতটুকু ডিসটেন্স, সেই ডিসটেন্সটাই কিন্তু ডি বলতেছে আমাদেরকে, ঠিক আছে, এই ডিসটেন্সটাই হচ্ছে ডি। তো সহজ কথায় এই ডিসটেন্সটা যতটুকু আর এই ডিসটেন্সটাও একদম এক্স্যাক্টলি সেম। সেকেন্ড লাইনটা আমাদেরকে এটাই বলে যে তীরের সমান্তরালে, বা এটা কোনো কোনো বইতে এমনও পাবা যে তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে, সমান দূরত্ব মানে কি, এই ওয়ার্ডটার দিকে একটু ভালো মতো খেয়াল করতে হবে। সমান দূরত্ব মানে হচ্ছে এইদিকে যে ডিটা, এদিকেও সেম ডিটাই গেছে, গিয়ে আবার ব্যাক আসছে। তার কত সময় লাগছে, এই কেসে তার সময় লাগছে t2 সময় লাগে, ঠিক আছে। প্রশ্নগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করে, তাহলে দেখবা যে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। t2 সময় লাগছে। এখন এখানের মধ্যে কিন্তু আমাদের আরো একটা কনসেপ্ট কাজে লাগবে। কি কাজে লাগবে, একটা হচ্ছে স্রোতের অনুকূল, একটা হচ্ছে স্রোতের প্রতিকূল। কেন তোমার কাছে এই জিনিসটা আমি বলতেছি যে স্রোতের অনুকূল প্রতিকূল কেন, তুমি একটা জিনিস চিন্তা করো, প্রথমে যখন সে এই পথে যাচ্ছিল, ফেরত আসছে সেটাও পরের ঘটনা, যখন যাচ্ছিল সে, এই জিনিসটা দেখুন, যখন হচ্ছে সে যাচ্ছিল তখন স্রোত কিন্তু একই দিকে যাচ্ছে, তার মানে সে কিন্তু তখন যাচ্ছিল কিভাবে, স্রোতের অনুকূলে যাচ্ছিল। বাট সে যখন আবার এই পথে ব্যাক আসতেছে, স্রোত কিন্তু এইদিকে যাচ্ছে, দ্যাট মিন্স দুইটা হচ্ছে, পরেরটা হচ্ছে প্রতিকূল। প্রথমটা কিভাবে, প্রথমটা যাচ্ছে অনুকূলে, এরপরেটা যাচ্ছে প্রতিকূলে, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। স্রোতের অনুকূল কি প্রতিকূল কি দুইটা ব্যাপারে বলছিলাম। আর একটু ছোট করে যদি এখন বলতে চাই, গত লেকচারও মনে হয় এই জিনিসটা বলা হয়েছে, ধরো এটা হচ্ছে একটা নৌকা,
এখানে হচ্ছে আমাদের পানি আছে এমন টাইপের, এটা ধরো একটা নৌকা, এখানে হচ্ছে আমাদের পানি আছে, ডান। তো এখান থেকে আমি বলতেছিলাম যে ব্যাপারটা এমন টাইপের, ধরো স্রোতের বেগটা হচ্ছে ইউ, স্রোতের বেগটা ইউ, নৌকার বেগটা ভি, আর নৌকার বেগটা ভি। তুমি খেয়াল করলে দেখবে যে আমি দুটো ডিরেকশন উল্টা দিকে দিছি, ইউ আর ভি এর ডিরেকশনটা দিছি একই দিকে, আর এখানে ইউ আর ভি এর ডিরেকশন দিছি উল্টা দিকে। তাহলে প্রথম ঘটনাটা হচ্ছে স্রোতের অনুকূল, পরের ঘটনাটা হচ্ছে স্রোতের প্রতিকূল। তো স্রোতের অনুকূলে আমরা জানি লব্ধি হচ্ছে ইউ প্লাস ভি, আর স্রোতের প্রতিকূলে আমাদের কি হবে, ভি মাইনাস ইউ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ঘটনাটা। আর একটা ব্যাপার এখানের মধ্যে একটু অ্যাপ্লিকেবল, দেখো ভি মাইনাস ইউ বলতে আমরা আসলে কি বুঝাইতে যাচ্ছি। ভি মাইনাস ইউ বলতে আমরা বুঝাইতে যাচ্ছি ভিটা আসলে কার বেগ। দেখো ভি হচ্ছে নৌকার বেগ। প্রত্যেকটা জিনিস আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করার ট্রাই করতেছি, জাস্ট আমি ম্যাথটাই করায় চলে যেতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে এটা যখন সৃজনশীলে আরেকটু টাফ করে দিত তখন ম্যাথটা হয়তো আটকায় যেত। তো এখন দেখো এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে যেভাবে দেখ আটকাবে না। এই যে ভি, ভি হচ্ছে নৌকার বেগ। ধরো এক পার থেকে অপর পারে যাইতে চাচ্ছে বা সে আবার ব্যাক আসতে যাচ্ছে, যে ঘটনাই ঘটুক, যদি স্রোতের বেগটা বেশি হয় সে কিন্তু আর পৌঁছাইতে পারবে না, কি ঠিক আছে, কেন পৌঁছাইতে পারবে না, কারণ সে তো স্রোতের মধ্যে হারায় চলে যাবে। তো তাকে যদি ব্যাক করতে হয় প্রতিকূলে, তাকে কি করতে হবে, অবশ্যই সাঁতারুর বেগ বা নৌকার বেগ যাই বলো তাকে কিন্তু বড় হইতে হবে। দ্যাট মিন্স তোমাকে আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি সবসময় এই কাজটা করব, বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ দিব, ঠিক আছে। তো বড়টা থেকে ছোটটা যখন বিয়োগ দিব তাইলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের এখান থেকে মোটামুটি প্রথম ক্ষেত্রটা বললাম। এখন আমাদের বেসিক্যালি স্রোতের অনুকূল প্রতিকূলটা লাগবে। এই জিনিসটা চাইলে লিখতে পারো যে স্রোতের অনুকূলে লব্ধি বেগ ইউ প্লাস ভি, স্রোতের অনুকূলে লব্ধি বেগ। এখন আরেকটা ব্যাপার বলি মাঝখানে, এখানে কিন্তু আমরা যখন বলছিলাম স্রোতের বেগকে ইউ ধরে নিছিলাম, বাট ম্যাথের ক্ষেত্রে স্রোতের বেগটাকে ইউ বলে নাই, ম্যাথের ক্ষেত্রে বলছে স্রোতের বেগটাকে ভি। তাহলে আমাদের এই সেম ফর্মুলাটা হয়ে যাবে এখন জাস্ট ইউ মাইনাস ভি এমন। তো এই লাইনটা চাইলে লিখতে পারো, না লিখলে অসুবিধা নাই, যে এখান থেকে স্রোতের অনুকূলে লব্ধি বেগ, স্রোতের প্রতিকূলে লব্ধি বেগ। তো এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা করব। দ্বিতীয় ক্ষেত্র বলতে সেকেন্ড চিত্রটার জন্য। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখা আসলে কি হবে ব্যাপারটা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দরকার কি বের করা, টি2টা বের করা। টি2 সমান আমরা কি জানি, আমরা সময়ে আমরা পড়ে আসছি যে এরকম এমন টাইপের পড়ে আসছি যে দূরত্ব সমান বেগ গুণ সময়, এরকম টাইপের একটা ফর্মুলা পড়ে আসছি। এখানে আমি লিখতেছি কম, বাট মুখে যে জিনিসগুলো বলতেছি একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো, যদি প্রবলেম থাকে জানাতে পারো। দূরত্ব সমান বেগ গুণ সময়, তাইলে আমরা সময় সমান বলতে পারি কি দূরত্ব বাই বেগ বলতে পারি। তাহলে দেখো দূরত্ব বাই বেগ যদি বলি, এখানে সে প্রথমে কতটুকু ক্রস করলো, s সমান vt, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে সে কতটুকু ক্রস করলো, এখানে সে ক্রস করলো কিন্তু d ডিসটেন্স, তাহলে এটা আমাদের বসে যাবে, দূরত্বটা বসে যাবে d। আর বেগ, বেগ বলতে কি সে প্রথমে যাচ্ছিল স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে যাচ্ছিল মানে স্রোতের অনুকূলে বেগটা হচ্ছে u প্লাস v। এবং সেম ভাবে পরেরটার জন্য চিন্তা করো, সে যখন এদিকে ব্যাক করতেছিল সে কিন্তু সেম সময় সমান কি বলতে পারি দূরত্ব বাই বেগ। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, দূরত্ব বলতে সে d ডিসটেন্সই তো আবার ব্যাক করতেছে, তাহলে d ডিসটেন্স ডিভাইডেড বাই এখন কিন্তু সে আসতেছে স্রোতের প্রতিকূলে, তো প্রতিকূলের জন্য হচ্ছে u মাইনাস v, আমরা জাস্ট এটা u মাইনাস v বসিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, আমি আরেকবার রিক্যাপ করে দিব পুরোটা। দেন এখান থেকে d কমন নেওয়া যায়, d যদি কমন নেই তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই u প্লাস v প্লাস 1 ডিভাইডেড বাই u মাইনাস v। এটাকে দেখতেছো এখন এটাকে লসাগু করা যায়, সো এটাকে আমরা লসাগু করে দিব। তাহলে দেখো কত আসে, নিচে মনে হয় আর লেখা যাবে না, সাইডে লিখতেছি, সাইডে না, এটা মুছে ফেলবো। আমাকে একটু জানাও যে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, দেন আমি এটা মুছে ফেলতেছি, বাকি ক্যালকুলেশনটা আমরা লিখবো। বা এটাতে কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। আমার হাতে কি হয়েছে, হাতে কিছুক্ষণ আগে কেটে গেছে ক্লাস শুরু করার আগে, ধারারও একটা স্ট্যান্ড ছিল এটার সাথে। এই পর্যন্ততে কোনো প্রবলেম আছে কিনা একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিই, দাঁড়াও। প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম ক্ষেত্র মানে প্রথম লাইনের জন্য হিসাব করছি, দ্বিতীয় ক্ষেত্র মানে দ্বিতীয় লাইনের জন্য হিসাব করছি। তো প্রথমটার জন্য হিসাব হচ্ছে এটা, প্রথমটার জন্য আমরা একটা সময় বের করলাম, দ্বিতীয়টার জন্য আমরা সময় বের করতেছি, কারণ কি না আমাদের প্রমাণে টি1 আর টি2 এর রেশিওটা নিতে হবে, ঠিক আছে, এই কারণে আমরা এটা বের করলাম। তো এই জিনিসটা বলছিলাম যে অনুকূল প্রতিকূলের ঘটনাটা ঘটবে সেকেন্ডের জন্য। তো যখন এই বরাবর একই দিকে যাবে তখন হচ্ছে অনুকূল, এই যে দেখো একই দিকে গেলে অনুকূল, আর যখন এদিকে ব্যাক করবে আবার তখন এটা যা আসবে এদিকে আর স্রোত যাচ্ছে এদিকে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে প্রতিকূল। তো এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও এই পর্যন্ত, এরপর আমরা সামনের দিকে যাচ্ছি। ক্লিয়ার, বুঝছো? ওকে, এরপর জাস্ট আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু প্রমাণটা মিলে যাচ্ছে। সো ম্যাথগুলোতে একটু সময় দেওয়া লাগবে, কারণ এই জিনিসগুলো মাথায় একটু সেট করতে হবে প্রত্যেকটা জিনিস, যে কোন কারণে কোথায় কি হচ্ছে বা কেন হচ্ছে না এই জিনিসগুলো। আমরা এর আগেও কিন্তু এরকম একটা ম্যাথ পড়ে আসছিলাম, বাট সেটার ঘটনাটা ছিল আরেক রকম। প্রমাণটার দিকে যদি তাকাও দেখবা যে প্রমাণটা ছিল আমাদের এমন টাইপের √/u প্লাস ভি
ইজ টু রুট ওভার ইউ মাইনাস ভি, এমন টাইপের ছিল প্রমাণটা। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এর বাকি সামনের দিকে যদি আমরা একটু ক্যালকুলেশনটা আগাই, তাহলে দেখো কি দাঁড়ায়। এটা আমাদের হচ্ছে এমন টাইপের, এখান থেকে ডি ইন্টু এত আসছে, তাহলে এখান থেকে আমরা বাকিটা লিখতেছি এখানের মধ্যে ইকুয়াল টু টি টু এর ভ্যালু বের করতেছি, ডি ইন্টু এটা হয়ে যাবে কত দেখো, ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। আর এখান থেকে আমাদের এটা পুরোটা আসতেছে, তারপর এখান থেকে ইউ প্লাস ভি, এটা একটু দেখতে উল্টা লাগতে পারে হয়তো বা অনেকের কাছে, 1 ইন্টু ইউ মাইনাস ভি, তাহলে এটা উপরে লবে চলে আসবে ইউ মাইনাস ভি, আর এখান থেকে মাঝখানে প্লাস ছিল, প্লাস বসে আছে, জাস্ট লসাগু করতেছি, ইউ মাইনাস ভিটা অলরেডি লেখা আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে ইউ প্লাস ভি। তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে, এখানে ডি থাকবে আর এখানে থাকতেছে কত, প্লাস ভি আর মাইনাস ভি চলে যাবে, এখানে ইউ থাকবে আর এখানে ইউ থাকবে, দ্যাট মিন্স দুইটা ইউ থাকবে, আর এখানে থাকতেছে কে, ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। তো ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, এটাকে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরেরটা গুণ করে দিব জাস্ট 2ud ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা কিসের মান পাচ্ছি আমরা, টি2 এর মান পাচ্ছিলাম। তাহলে দেখো আমাদের এখান থেকে কিন্তু মোটামুটি ক্যালকুলেশনটা অনেকটুকুই করা শেষ, এখান থেকে আমরা টি1 এর ভ্যালু পেয়ে গেলাম, টি2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের কাজটা কি, এটা তোমার বোঝা অনেক জরুরি যে এখান থেকে টি1 আর টি2 এর রেশিওটা করব, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 2 করলে কিন্তু আমার প্রমাণটা আসবে, ঠিক আছে। সো এটা যদি আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করি, দেখো 1 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। সো এটাকে যদি ভাগ করে দেখো কি আসে, উপরে আমাদের ছিল টি1, তাহলে এটা হয়ে যাচ্ছে যে টি1 ডিভাইডেড বাই টি2 ইকুয়াল টু কত আসতেছে দেখো, টি1 এর ভ্যালু ছিল এটা 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তারপরে আর নিচে দেখো টি1 এর ভ্যালু, টি2 এর ভ্যালু ছিল এটা 2ud ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা বসে যাচ্ছে। তো এটাকে আরেকটু সামনের দিকে অ্যাপ্রোচ করা যায়, প্রায় চলেই আসছে আমাদের এটা তো লাগতেছে না আমাদের, এই পাশটা মুছে ফেলি। দেখো এই জিনিসটাতে এখন আমরা দেখতেছি যে এটা জাস্ট একটা ফ্র্যাকশন আকার আছে, এটাকে আমরা জাস্ট উল্টাই দিব। কিভাবে আমরা এটাকে উল্টাইতে পারি, আমরা এটাকে উল্টাই দিতে পারি এইভাবে, এটাকে হচ্ছে আমরা লিখে ফেলবো 2d ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু, এটা জাস্ট উল্টাই যাবে, তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2ud। এখন দেখো এখান থেকে কিন্তু কিছু জিনিস কাটা যায়, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যায়, ডি ক্যান্সেল হয়ে যায়, দ্যাট মিন্স সহজ কথায় এখান থেকে 2d আর এখান থেকে 2dটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আর কে থাকবে, এখানে হরে থাকবে একটা ইউ থাকবে, আর উপরে লবে থাকতেছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকে কিনা একটু সাজায় আমরা এভাবে লিখতে পারি, দেখো কিভাবে লেখা যায়। আমাদের লবে থাকতেছে কে, লবে থাকতেছে এটা লিখে নিই এভাবে, বা টি1 ইজ টু টি2, টি1 বাই টি2। দেখো 2d ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে লবে থাকতেছে কে, লবে থাকতেছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর হরে থাকতেছে কে, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তারপর কে থাকতেছে, ইনটু ইউ থাকতেছে, ইনটু ইউ। এখন তুমি যদি একটু প্রমাণের দিকে তাকাও, তুমি দেখবা যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারটা কোথায়, লবে আছে, ঠিক আছে, আর কিন্তু আমাদের এটা চলে আসে হরে। তো এই কাজটা করা যায়, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো যে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, এটার মানে আমরা বলতে পারি এ, এটাতে কোনো সমস্যা নেই। সো এইটা যদি আমরা বলতে পারি, তাহলে সেম ভাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকেও কিন্তু আমরা এইভাবে বলতে পারি। কি বলতে পারি সেটা হচ্ছে আমাদের এমন টাইপের হবে, জাস্ট এই লজিকটা আমরা কাজে লাগাবো, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তার মানে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ইকুয়াল টু হচ্ছে এ। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। দেন নিচে তো আমাদের এটা ছিলই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এখানে ইনটু ইউ। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, এই টার্ম পুরোটা ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে এটা। তাহলে এটা যদি থাকে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি না তো ইউ, আর এই পাশে ছিল কে, এই যে টি1 বাই টি2। তাহলে এটাকে হচ্ছে আমাদের যেটা এভাবে আসে, আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি, টি1 ইজ টু টি2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ টু ইউ। দেখো এটা আমাদেরকে বলছে যে প্রমাণ করো, যে লাস্টে আমরা লিখে দিব প্রুভড বা প্রমাণিত।
তো এই হচ্ছে মোটামুটি ঘটনাটা। তাহলে আমাদের কি করা লাগছে দেখো এটা করার জন্য। বেসিক্যালি আমরা T1 এর মান বের করলাম, এই যে T1 সময় সোজাসুজি ভাবে T1 সময় এটা হচ্ছে এটা লিখছে। T1 এর ব্যাপারটা কি হবে এটা আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করলাম। T2 এর ভ্যালুটা এই যে T2 সময় লাগে, T2 সময়টা আসলে কি সেটা বের করলাম। আর এটা প্রমাণের দিকে তাকাই তো বোঝা যায় যে এটা T1 আর এটা T2, আমাদেরকে রেশিও করতে হবে। তার মানে T1 আর T2টাকে ভাগ করে দিব। এটা একবার খাতায় করে দেখবা মাথায় ঢুকে যাবে। ওকে, সো এই ম্যাথটা বুঝছো কিনা একটু জানাও আমাকে। পরের ম্যাথটাতে হচ্ছে আমরা যাই। ক্লিয়ার পুরোটা? আর যদি বুঝে থাকো পুরোটার স্ক্রিনশট নিতে পারো। প্রুফড, ডান। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে বুঝছো সবাই। ক্লিয়ার? ওকে, এটাই ফার্স্ট ম্যাথ আজকের। তো টাইপ 1 এর আমরা 7 নম্বর ম্যাথটা করলাম। এখন হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথটা করলাম। 7 নম্বর ম্যাথটা দেখানোর দরকার আছে। আচ্ছা 7 নম্বরটাই দেখাই। আচ্ছা, তো 7 নম্বরে আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, 7 কোশ্চেনটা আমরা দেখি কি বলতেছে। 7 আমাদের একটা নতুন ছোটখাটো কনসেপ্ট আছে, লম্বাংশের যে কনসেপ্টটা। ইউ এর দিক বরাবর, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি হলে, ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি হলে, এই জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে। এটা বেসিক্যালি ইসিডি বিদ্যার একটা পড়া। পরিমাণ ভি হলে, লম্বাংশ পদ্ধতিটা পড়াশোনার কথা তোমাদের। লম্বাংশের পরিমাণ ভি হলে প্রমাণ করো যে বেগ দুটির অন্তর্গত কোণ। প্রমাণ করো যে বেগ দুইটির অন্তর্গত কোণ বেগ দুইটির অন্তর্গত কোণ কত? cos ইনভার্স v minus u divided by v, v minus u divided by v, এবং লব্ধির মানটা আমাদেরকে বের করতে হচ্ছে। w equal to root over v square minus u square plus 2uv minus u square plus 2uv, v square minus u square plus 2uv, আর এখান থেকে হচ্ছে cos inverse v minus u divided by v। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে যে সিনারিওটা। দেখো বলতেছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত u ও v বেগদ্বয়ের লব্ধি w, এটা কিন্তু w1 এর মতো মনে হচ্ছে। আটকে গেছে? না আটকে নেই। ঠিকঠাক সবকিছু একটু জানো তো।
আচ্ছা, একজন জানাইছে হচ্ছে ক্লিয়ার। ওকে, দেখো কি বলতেছে আমাদেরকে, কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগ দ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লিউ, এই জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে। তো আমরা যদি একটু হিসাব করি যেটা আসলে কেমন হওয়া উচিত, একটা বেগ আমরা চিন্তা করি, ধরো এখান থেকে একটা বেগ, সেই বেগটা হচ্ছে ইউ, আরেকটা বেগ আমরা নিলাম ধরো ভি। তো এই দুইটা, এই যে ইউ আর ভি দুইটা বেগ, এদের লব্ধি হচ্ছে কত? এদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তো লব্ধিটা তাদের মাঝ বরাবর থাকলো, লব্ধিটা ডাব্লিউ দিয়ে আমরা ডিফাইন করলাম। দেন ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ যদি ভি হয়, এটার মানে কি এটা আমরা বুঝবো। তার আগে এই জিনিসটা দেখি যে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিলাম আলফা, আর লব্ধির সাথে যে কোণটা সেটাকে আমরা ধরে নিলাম থিটা। তো এখন দেখো আমাদেরকে বলতেছে যে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ, তো লম্বাংশ উপপাদ্যটা আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কোন বরাবর অ্যাপ্লাই করতেছি, দেখো ইউ এর দিক বরাবর, দ্যাট মিন্স এই দিক বরাবর আমরা অ্যাপ্লাই করতেছি। দেন এটা আমাদের হবে এমন টাইপের, আমরা হচ্ছে লম্বাংশ বের করার জন্য ফর্মুলাটা আমরা আগের কয়েকটা লেকচারও দেখছিলাম কেমন ভাবে বসে, আমরা ডাব্লিউ এর লম্বাংশ বের করতেছি, দ্যাট মিন্স ডাব্লিউ বসে যাবে। আর এখান থেকে আমরা হিসাব করবো কি, যে দিক বরাবর বের করতেছি তার সাথে কোণের কোসাইনের মান, দ্যাট মিন্স হচ্ছে ডাব্লিউ কস, এটা বসে যাচ্ছে থিটা, থিটা বসে যাচ্ছে ইকুয়াল টু, দেন এখান থেকে দেখো ইউ এর সাথে যদি আমরা বের করতে চাই, ইউ কস কত বসবে, ইউ এর সাথে ইউ এর দিকের কোণ তো 0 ডিগ্রি, ঠিক আছে। এইটা ধরো এখানের মধ্যেই আছে, যদি আমি বলি যে তোমার এখানে লাল মার্কারটার সাথে নীল মার্কারটার কোণ কত, তুমি বলবো 0 ডিগ্রি, তাহলে এখান থেকে হচ্ছে ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি এর সাথে যদি আমরা বের করতে চাই, ভি এর সাথে কত হবে কোণ, ভি কস, এটা হয়ে যাবে আমাদের আলফা, কারণ এর সাথে আলফা কোণ করে আছে। তো লম্বাংশ উপপাদ্যটা বলে এটাই যে এখানে আমরা যদি একাধিক যে বল বা বেগ যাই বলো, সেটার উপাংশগুলোর যদি আমরা সাম করি, সেখানে লব্ধির যে আমাদের কম্পোনেন্টটা থাকবে, লব্ধির যে লম্বাংশটা থাকবে, সেটার সামেশনের সমান হবে। দ্যাট মিন্স আমরা দুইটা আছে, তো এখানের মধ্যে একাধিকও থাকতে পারে, দ্যাট মিন্স এই দুইটাকে আমরা সাম করলে লব্ধিটারটা সমান হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি লম্বাংশ উপপাদ্যের যে স্টেটমেন্টটা। আমাদেরকে এখানে কি বলছে, আমাদেরকে বলছে যে একটা ক্লু দিয়ে দিছে, ইউ এর দিক বরাবর ভি এর লম্বাংশের পরিমাণটা যদি ভি হয়, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশটা, এই যে দেখো ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ সেটা কত, সেটা কিন্তু ডাব্লিউ কস থিটা। কিন্তু আমাদেরকে বলে দিছে এই ডাব্লিউ কস থিটার মানই কিন্তু কি, ভি। তাহলে আমরা একটা জিনিস বলে রাখতে পারি সাইড নোটে, যে ডাব্লিউ কস থিটার মান কিন্তু ভি বলে দিছে প্রশ্নে। প্রশ্নে এরকম অনেক কিছুই বলে দেয় আমাদেরকে, যে এখানে আরো দেখছি আছে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাটা দেওয়া ছিল, তো এখানেও সেম ভাবে দেওয়া আছে। দ্যাট মিন্স যে জায়গায় আমি ডাব্লিউ কস থিটা দেখবো, সেই জায়গাটাতে আমি ভি দ্বারা সেটাকে রিপ্লেস করতে পারবো। তো কস জিরোর মান কত, কস জিরোর মান হচ্ছে 1। এখন দেখো ডাব্লিউ কস থিটার জায়গাটাকে আমি সরাসরি ভি বসাই দিই, কস জিরোর মান 1, তাহলে ইউ ইন্টু 1 মানে এটা ইউ হয়ে যাবে প্লাস ভি কস আলফা। তো আমাদের কি বের করতে হচ্ছে, প্রমাণ করো যে বেগ দুইটার অন্তর্গত কোণ, বেগ দুইটার অন্তর্গত কোণ মানে কি, একটা বেগ ছিল ইউ, একটা বেগ ছিল ভি, তাহলে তাদের অন্তর্গত কোণ কত, আলফা। দ্যাট মিন্স আলফার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আলফার ভ্যালু বের করার জন্য আমরা দেখি যে এখান থেকে বাকি সবগুলোকে অপর পাশে পাঠিয়ে দিব, আলফাটাকে এক পাশে রেখে, তাহলে প্লাস ইউ ছিল সেটা অপর পাশে চলে আসলে মাইনাস ইউ হয়ে যাবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু ভি কস আলফা। দেন যে কাজটা করা যায় সেটা হচ্ছে কি, দেখো ভি এখানে গুণ আকারে ছিল, এটা অপর পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, যেটা কিনা প্রমাণের সাথে মিলে যাচ্ছে, দেখো ইকুয়াল টু কস আলফা। আমাদের কোন বের করতে হবে, কস আলফার মানটা বের করতে বলে নাই, আলফার মানটা বের করতে হবে। তাহলে আলফা সমান আমরা লিখতে পারি কস ইনভার্স, দ্যাট মিন্স ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে ঘটনা। সো ফার্স্ট যে প্রুফটা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে, যে বেগ দুইটার অন্তর্গত কোণ কত, cos ইনভার্স v মাইনাস ইউ ডিভাইডেড বাই v। এই প্রমাণটা আমাদের করা শেষ, যে বেগ দুইটার অন্তর্গত কোণটা আসলে কত ছিল। এখন আমাদেরকে বের করতে হবে যে লব্ধির মানটা কত। লব্ধির মানটা কত, এটার জন্য আমরা সূত্র জানি, লব্ধির ফর্মুলাটা আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করব, ওই যে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, ওইটা অ্যাপ্লাই করলে আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এই ম্যাথটা আমার করানোর দরকার ছিল কি, এগুলো তো করানোর দরকার ছিল না, আমার করানোর দরকার ছিল এইটার সমান যে ভি, এটা বুঝানো, আর এইটা আমরা কিভাবে এখানে চিত্র অনুযায়ী রিলেট করতে পারতেছি, এইটা বুঝানোটা মেইনলি দরকার ছিল। এখন দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি। এখান থেকে একটা জিনিস আমাদেরকে এখন বের করতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ এর মানটা। ডাব্লিউ এর মানটা আমাদের বের করা দরকার, একটা ভ্যালু আমাদের প্রয়োজন এই ডাব্লিউ এর মানটা বের করার জন্য। এটা লাগবে না, এটাও আর আমাদের এখন প্রয়োজন নাই। দেখো এখন আমরা যদি লব্ধির মানটা বের করতে চাই, লব্ধির মানটা বের করার জন্য কি করতে হবে, লব্ধির মানটা বের করার জন্য আমাদের লব্ধির জাস্ট সূত্রটা বসিয়ে দিতে হবে, যে সূত্রটা আমরা পড়ে আসি। লব্ধির সূত্রটা ছিল এমন টাইপের, w ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। ও প্লাস 2uv, দেখা যাচ্ছে না,
টু ইউভি কজ আলফা। দেখো এখন আমরা দেখতেছি যে আমাদের এটা তো লব্ধির সূত্র, এটা আমরা পড়ে আসছি যে ওই যে একাধিক বলের ক্ষেত্রে যে এক বিন্দুগামী ওই যে লব্ধির যে মানটা ছিল। তো এখান থেকে আমি যদি দেখি ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টু ইউভি কজ আলফা। এখানে একটা টার্মের দিকে খেয়াল করো, কজ আলফা বলে একটা টার্ম আছে যেটা কিনা আমরা একটু আগে যখন ক্যালকুলেশন করতেছিলাম কজ আলফার ভ্যালুটা একটা লাইন ছিল আমাদের। কেমন ছিল লাইনটা? কজ আলফার ভ্যালু ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে যে কজ আলফার জায়গায় আমরা কিন্তু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভিটা একদম চোখ বন্ধ করে বসাতে পারবো। তো এটা যদি আমরা বসাই তাহলে দেখো কি দাঁড়ায়, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, প্লাস টু ইউভি ওর মতো বসে গেল। কজ আলফার ভ্যালুটা আমরা জাস্ট এখান থেকে বসাবো। কজ আলফার ভ্যালু কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। জাস্ট আমরা ওই যে আগে ক্যালকুলেশন করেছিলাম ওইখান থেকে কজ আলফার ভ্যালুটা বসাই দিচ্ছি। এইটা বসানোর কারণে তুমি দেখবা যে এখান থেকে ভি আর এখান থেকে ভি কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? সো এটা ক্যান্সেল হয়ে যাবে আর বাকিটা আমরা গুণ করে দিতে পারি। তো এখন আমাদের আসলে এই জিনিসটার এখন আর প্রয়োজন নাই, এটা তো আমরা লিখে ফেলছি, জাস্ট আমাদের ক্যালকুলেশনটা লিখে দিলেই কিন্তু কাহিনীটা শেষ। এটা বেসিক্যালি দরকার ছিল এই ভ্যালুটা লেখার জন্য। তো এটা যেহেতু আমরা লিখে ফেলছি, এখন দেখো তাহলে কে থাকতেছে, এখান থেকে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে। যদি এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে থাকবে রুট ওভার, এটা থাকতেছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এটার মতো থাকবে, এটাতে সমস্যা না। দেখো এখন আমরা গুণ করতেছি, এখান থেকে ভি আর এখান থেকে ভি কিন্তু আমাদের নাই, ঠিক আছে? এটাকে একটু আলাদা করে রাখো, কেউ চাইলে কেটেও দিতে পারো, কাটাকাটি করা। টু ইউ এর সাথে আমরা ভি গুণ করবো, তাহলে এটা কত হয়ে যাবে? টু ইউ ভি হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস ছিল আর এখানেও প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস বসে যাবে, টু ইউ ভি বসে যাচ্ছে, টু ইউ ভি বসে গেল। এরপর দেখো পরে টু ইউ এর সাথে আমরা এবার ইউ গুণ করব, মানে মাইনাস ইউ গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে এমনি এটা মাইনাস হয়ে যাবে। টু ইউ এর সাথে আমরা যখন ইউ গুণ করব, ইউ আর ইউ গুণ হয়ে কিন্তু সেটা ইউ স্কয়ার হয়ে যাবে, তাহলে টু ইউ স্কয়ার বসে যাবে। দেখো এখন তাহলে কি থাকতেছে, একটা ইউ স্কয়ার থেকে তুমি যখন দুইটা ইউ স্কয়ার বিয়োগ করবা তোমার কিন্তু এটা চলে আসবে এমন টাইপের, মাইনাস ইউ স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে পজিটিভ যে টার্মটা ছিল এটাকে আমরা আগে রাখলাম, ভি স্কয়ার রেখে দিলাম, আর এখানে প্লাস টু ইউভি। দেখো এটাই কিন্তু আমাদের পরের প্রমাণটা করতে বলছে। এই যে ডাব্লিউ সমান ছিল, তো লাস্টে লিখে দেওয়া যে ডাব্লিউ সমান এত, ডাব্লিউ সমান রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস টু ইউভি। সো এটা আমাদেরকে বলছে যে কি প্রমাণ করা যায়, আমরা লাস্টে লিখে দিব যে প্রুভড, ডান। তো এই ছিল আমাদের এখান থেকে ওভারঅল যে ঘটনাটা। একটা আমাদেরকে বের করতে বললো যে দুইটির অন্তর্গত কোণ হচ্ছে কত, আর আরেকটা বললো যে লব্ধির মানটা কত। সো এই ব্যাপারটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। এর পরের ম্যাথটাতে আমরা চলে যাই। হ্যাঁ, কি বলতে চাও বলো? ম্যাথটা করানোর সময় তো আমি এদিকেই পুরো একটা কনসেন্ট্রেশন দিয়ে রাখছি, কমেন্টটা তো তখন দেখা যায় না, বা তখন এটা দেখতে গেলে হচ্ছে যে তখন আমার নিজের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে, বা হচ্ছে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে যতজন ক্লাস আছে তাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে। এখন বলতে পারো ম্যাথটা করানোর পরেই কে জানি কি বলতে চাইছো না, কই? হ্যাঁ বলো। এখন আমি কমেন্ট পাই নাই, কে জানি কি বলতে চাইছো। আচ্ছা ক্লিয়ার, ওকে। কি অবস্থা! আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ, দেন এখান থেকে আমরা টাইপ 1 এর যে 7 নাম্বার ম্যাথটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা টাইপ 1 এর 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব, ওকে?
এটা শুরু হয়েছে, ওকে। টাইপ 1 এর 8 নাম্বার ম্যাথটা আমরা যদি একটু সলভ করতে চাই, দেখো কি হয়। টাইপ 1 এর 8 নাম্বার ম্যাথটা হচ্ছে এমন যে কোনো কণার উপর একই সময়ে কোনো কণার উপর একই সময় কোনো কণার উপর একই সময় নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল। আচারের জন্য 2 মিনিট ব্রেক থাকলো, আমি এর মধ্যে কোশ্চেনটা লিখে ফেলি। ইউ ও ভি বেগের মধ্যে অপরিবর্তিত থাকে। বুদ্ধির মান অপরিবর্তিত থাকে। ওকে, তো দেখো এই জিনিসটা, মোবাইলটা ব্রাইটনেস চলে গেছে। আমাদেরকে বলতেছে যে কোনো কণার উপর একই সময় নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল, কোনো কণার উপর একই সময় নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ অফ ভি বেগের লব্ধি হচ্ছে ডাব্লিউ। দেখাও যে ভি কে বিপরীতমুখী করে তার স্থলে এই বেগটা আমরা প্রয়োগ করতেছি। দেখো ভি বেগের রিপ্লেসমেন্টে আমরা এখন এই বেগটা প্রয়োগ করব। লব্ধির মানটা অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত থাকে এটার কথাটার মানে কি? অপরিবর্তিত থাকে মানে হচ্ছে আনচেঞ্জড, মানে চেঞ্জ হয় নাই, আগে যা ছিল তাই থাকবে। তো এখন আমরা যদি দেখি যে কোন একটা কণার উপর, তো আমরা একটা কণা কনসিডার করি, ধরো এটা হচ্ছে আমাদের একটা কণা, এটা চিত্রটা একটু বড় হবে। কোন একটা কণার উপর কি করতেছে, একই সময় নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল দুইটা বেগ, একটা হচ্ছে ইউ একটা বেগ ধরলাম এইদিকে ক্রিয়াশীল, ইউ একটা বেগ, আরেকটা বেগ আমরা চিন্তা করলাম ধরো এইদিকে ক্রিয়াশীল, তাহলে ইউ একটা বেগ ভি একটা বেগ। এই দুইটা বেগের যে লব্ধি বা ইংরেজিতে বলে যাকে রেজাল্টেন্ট, লব্ধিটা কত? ডাব্লিউ। সো এই যে লব্ধি বেগটা হচ্ছে ডাব্লিউ, এটা আমরা ডিফাইন করলাম। এখন এই যে ইউ আর ভি এর মধ্যবর্তী যে কোণটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি আলফা, এটাকে আমরা আলফা দিয়ে ডিফাইন করলাম। এখন বলতেছে যে দেখাও যে ভি কে বিপরীতমুখী করে তার স্থলে এটা প্রয়োগ করলে লব্ধির মানটা অপরিবর্তিত থাকতেছে। তো লব্ধির মানটা আসলে আগে কত ছিল এই জিনিসটা আমাদের মেজার করা দরকার। এই কেসটার জন্য আমরা যদি লব্ধির মানটা যদি চিন্তা করতে যাই, দেখো প্রথম ক্ষেত্রে বলতে লব্ধির মানটা এমন হবে, আমরা লব্ধির সূত্র পড়ে আসছিলাম ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। বাট আমরা যদি একসাথে স্কয়ার করে বলি, জাস্ট আমরা রুটটা দিচ্ছি না, এখন ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, জাস্ট এমন টাইপের। এটা জাস্ট রুট আকার আমরা বসাচ্ছি না, এটা আমরা স্কয়ার করে রেখে দিলাম স্কয়ার ফরম্যাটে। এটা হচ্ছে মোটামুটি ঘটনা। কেন? এটা হচ্ছে এইরকমই আমরা একটা ফর্মুলা দেখে আসছি। বাট এখন আমাদের মেইন ক্যালকুলেশনটা ভি কে বিপরীতমুখী করে, বিপরীতমুখী মানে কি? ভি আসলে ছিল কোন দিকে? ভি ছিল এই দিকে। ভি কে বিপরীতমুখী করার মানে হচ্ছে আমরা এই যে ভিটাকে জাস্ট এই বরাবরই জাস্ট পিছনের দিকে নিয়ে যাব। সো এটা হচ্ছে ভি কে বিপরীতমুখী করলাম। ভি আগে ছিল এই ডিরেকশনে, এখন হয়ে গেল এই ডিরেকশনে। তাহলে প্রথম কাজটা শেষ, যে ভি কে বিপরীতমুখী করে তার স্থলে কত বেগ দিচ্ছি। এখানে আমরা এখন ভি আর বসাবো না, ভি এর জায়গাটাতে আমরা বেগ যেটা বসাবো সেটা হচ্ছে এইটা, এটা পুরোটাই একটা বেগ, ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ভি। এই বেগটা যদি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, দেখো লব্ধির মানটা অপরিবর্তিত থাকে। লব্ধির মানটা অপরিবর্তিত থাকে মানে হচ্ছে আনচেঞ্জ থাকে। তো এখানে যেহেতু আমাদের এইটা হিসাব করার সময় এই পাশের অংশটা কোণের একটা ফ্যাক্ট ছিল আলফা, দ্যাট মিন্স এই অংশেও আমাদের কোণটা জানা লাগবে, নাহলে তো আমরা লব্ধির সূত্রতে কোণ ছিল এটা আমরা বসাইতে পারবো না। সো এই কোণটা আসলে কত হবে এটা আমরা কিভাবে মেজার করব? তুমি এটা দেখেই বুঝতেছো যে এটা কিন্তু এক সরল কোণ।
তুমি এটাকে জাস্ট চিত্রটাকে ধরে এভাবে ঘুরে দাও, দেখবা যে এটা কিন্তু একটা সরল কোণ। তো একটা সরল কোণে এইটা যদি আলফা হয় তাহলে এই অংশটাকে আমরা 180 মাইনাস আলফা বা পাই মাইনাস আলফা বলতে পারি নির্দ্বিধায়। সেটাকে ধরো আমরা পাই মাইনাস আলফা বললাম, সমস্যা নেই। তো এই কোণটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এই যে ইউ আর এটার মধ্যবর্তী কোণটা আমরা বের করব। মধ্যবর্তী কোণটা এটাই, জাস্ট আমরা লব্ধিটা বের করব। তো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে ইউজ করতেছি, যে দ্বিতীয় ক্ষেত্রে আসলে কি হয়, লব্ধির সূত্র কিন্তু সেমই থাকবে, ডাব্লিউ স্কয়ার সমান ইউ স্কয়ার থাকবে, কারণ ইউ এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আমরা এখন এই অংশটা নিয়ে হিসাব করতেছি, ভি স্কয়ার। দেখো এখন কিন্তু আমাদের এটার ভি নাই, ভি এর জায়গাটাতে কিন্তু এই অংশটা আছে। তো এই অংশটা বলতে কে, এই অংশটা বলতে আমাদের এমন যে ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ভি, আর এর সাথে হচ্ছে হোল স্কয়ার ছিল, জাস্ট আমাদের হোল স্কয়ারটা বসে যাচ্ছে। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো আমাদের পরে ইউ স্কয়ার বসাইলাম, ভি এর জায়গায় কিন্তু আমাদের এখন এই বেগটা বসতেছে, এটা কিন্তু আমরা আগেই বলে নিলাম, প্লাস 2uv বসে যাবে। ভি এর জায়গাটাতে একটু ঝামেলা আছে, ভি এর জায়গায় আমরা আবার সেম জিনিসটাই বসাবো, কারণ আমরা বলেই দিছি ভি এর জায়গায় এটা বসাচ্ছি। তাহলে এটা যদি আমরা বসাই ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ভি, এটা আমরা বসাই দিচ্ছি। তাহলে 2uv ভি এর জায়গায় এটা বসাইলাম, cos আলফা। এখন দেখো এখান থেকে যদি তুমি cos আলফা বসাইতে চাও, আমি এটা নিচে লিখতেছি cos আলফা। এখানে মধ্যবর্তী কোণটা কত, এখানে না হয় আলফা ছিল, বাট এখানে তো তোমার আলফা না, এখানে তোমার মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে আমরা এই আলফা না বসে এই জায়গাটাতে আমরা পাই মাইনাস আলফা বসাবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে যে ঘটনাটা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, বা ডাব্লিউ স্কয়ার সমান কত লেখা যায়, এটাকে লেখা যায় যে এমন ইউ স্কয়ার বসে যাবে, প্লাস এই অংশটা দেখো এখানে তুমি দেখতেছো যে এইটার সাথে কিন্তু স্কয়ার আছে, আবার এটার সাথে স্কয়ার আছে। তার আগে আরেকটা কাজ করা যায়, এখান থেকে ডাব্লিউ স্কয়ার বলে একটা টার্ম আছে এখানে, দেখো এই যে ডাব্লিউ স্কয়ার, এখানে একটা টার্ম আছে যে ডাব্লিউ স্কয়ার। এই ডাব্লিউ স্কয়ারের জায়গাটাতে আমরা কিন্তু ভ্যালু জানি, এই ডাব্লিউ স্কয়ার মানে আমরা আবার এটা জানি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, এই ডাব্লিউ স্কয়ারের জায়গাটাতে এই ভ্যালুটা বসাইতে হবে। তো বসাই, সমস্যা কি, তো এখান থেকে বসাচ্ছি, দেখো ডাব্লিউ স্কয়ার জায়গাটাতে এটা বসাচ্ছি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, আর এখানে ছিল আবার মাইনাস ইউ স্কয়ার, সো এই মাইনাস ইউ স্কয়ারটা বসাইতে হবে। তারপর ডিভাইডেড বাই ভি হোল স্কয়ার বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো প্লাস আমাদের যে জিনিসটা বসবে 2u, এই যে এই কাজটা করতেছি আমরা এখন 2u, আর এখান থেকে ডাব্লিউ স্কয়ার মানে কত, ডাব্লিউ স্কয়ার মানে এই যে আবার এই জিনিসটা বসবে, এটা যদি আমরা বসাই ডাব্লিউ স্কয়ার জায়গাটাতে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এটা বসাচ্ছি। তারপরে আমাদের এখান থেকে কি বসাইতে হচ্ছে, দেখো মাইনাস ইউ স্কয়ার, তাহলে আমরা এখান থেকে মাইনাস ইউ স্কয়ারটাও বসাই দিচ্ছি, আর ডিভাইডেড বাই ভি এটাও বসাইলাম। আর এখান থেকে cos পাই মাইনাস আলফা, এই পাই মাইনাস আলফা বলার মানেটা কি, পাই মাইনাস আলফা বলার মানে যেটা সেটা হচ্ছে আমাদের একটু কোয়াড্রেন্টের হিসাব নিকাশে যাইতে হবে। তো কোয়াড্রেন্টের হিসাব নিকাশে যদি যাই, পাই মানে হচ্ছে 180, দ্যাট মিন্স হচ্ছে সে 180 পর্যন্ত আসলো, এবং মাইনাস মানে সে কিন্তু পিছাবে, তার মানে সে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আমরা কোয়াড্রেন্টটা মনে রাখার টেকনিক বলছিলাম ইউএসটিসি দিয়ে। তো একটা জিনিস দেখো, আমাদের এখান থেকে হিসাব করতেছে কজ নিয়ে, বাট ও চলে গেছে সাইনের ঘরে। তার মানে আমি বলছিলাম এটা মনে রাখার জন্য যে নিজের ঘরে যদি থাকে তাহলে সে পজিটিভ, অন্যের ঘরে গেলে নেগেটিভ, তাহলে সে কিন্তু অন্যের ঘরে চলে গেছে। সো এই জায়গায় নেগেটিভ হবে এবং সেটা হয়ে যাবে মাইনাস কজ আলফা। তো এখন দেখো, এখন আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে কিন্তু ইউ স্কয়ার আর এখান থেকে মাইনাস ইউ স্কয়ার এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, পরেরটা থেকেও সেম ইউ স্কয়ার আর মাইনাস ইউ স্কয়ার ক্যান্সেল হয়ে যায়। তো এটা ক্যান্সেল হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, বা আমরা এটাকে এখানে লিখি ডাব্লিউ স্কয়ার সমান ইউ স্কয়ার বসে যাবে, প্লাস একটা জিনিস দেখো তুমি এখান থেকে, এখানে আমাদের আর বাকি থাকবে কিন্তু এটা, এই দুটো তো ক্যান্সেল, রেড কালার দিয়ে যে দুইটা লেখা ভি থাকবে এখানে, এই টার্মে কিন্তু একটা ভি আছে, দ্যাট মিন্স আমরা কিন্তু ভিটাকে এখান থেকে কমন নিয়ে লিখতে পারি একবারে লব থেকে। সো আমরা এখন ভিটাকে যদি কমন নিয়ে লিখি, দেখো ভি কমন নিয়ে নিছি, তাহলে এর জায়গায় থাকবে একটা ভি, তারপরে এখান থেকে থাকতেছে প্লাস 2u, ভি এখন আমরা লিখবো না কারণ ভি তো কমন নিয়ে নিছি, আর থাকবে cos আলফা, 2u cos আলফা বসে যাচ্ছে, আর নিচে যেটা বসবে নিচে কিন্তু একটা ভি থাকবে, এই ভিটা বসে গেল। তারপরে এটাকে আমরা একটা ব্রেকেট দিয়ে এই যে স্কোয়ার ছিল স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনটা হইতে পারে বড়, বাট ক্যালকুলেশনটা কঠিন না। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানেও সেম ভাবে কিন্তু একই কাজটা করা যায়, লেখার জায়গা নেই এখানের মধ্যে। তো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্লাস, এখান থেকে 2u ছিল, 2u আমরা রেখে দিলাম, তারপর এখান থেকেও কিন্তু আমরা লব থেকে ভিটা কমন নিতে পারি। যদি আমরা ভিটাকে কমন নেই তাহলে কত থাকবে, দেখো ভি কে কমন নিলে এখানে একটা ভি থাকবে, তারপরে এখান থেকে প্লাস, এখান থেকে 2u থাকবে, তো 2u টাকে রেখে দিলাম, ভি কিন্তু আর এখন আমাদের এখানে বসানো দরকার নেই কারণ আমরা ভিটাকে কমন নিয়ে নিছি, আর থাকবে কে cos আলফা, এখানে লিখে দিই cos আলফা থাকলো। তো এটা আমাদের বসে যাচ্ছে, আর নিচে ডিভাইডেড বাই একটা ভি থাকবে। তো এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, আমাদের আরো একটু লেখা বাকি আছে, সেটা হচ্ছে মাইনাস cos আলফা।
সো এখানে আমরা মাইনাস কজ আলফাটা লিখে দিব, তাহলে আমাদের এখান থেকে মাইনাস কজ আলফাটা রেখে দিচ্ছি। তো এই হচ্ছে আর কি মোটামুটি ঘটনাটা। এখনো মানটা বের হয় নাই, আর একটু লাগবে। আমি চিত্রটা মুছে দিচ্ছি, চিত্রটা আমাদের এখন দরকার নেই, জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে গেলে মিলে যাবে। এই ক্যালকুলেশনটা যেটা করতেছে আমাদের কিন্তু ঘুরে ফিরে দেখো এত কাজ করে আমাদের আলটিমেটলি যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের এটাই আসবে। সো বলা যায় যে ভাত তুমি যখন খাও তখন হচ্ছে এভাবেও খাইতে পারো, আবার হচ্ছে এভাবেও খাইতে পারো, একই ঘটনা। সো এটা হচ্ছে ম্যাথটা অনেকটা এরকমই, যে তুমি এটা তো জানো লব্ধির সূত্র, আবার তুমি এত কিছু অ্যাপ্লাই করো, আবার তুমি দেখবা যে এটাই আসবে। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু দেখি এই জিনিসটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা ডাব্লিউ স্কোয়ার সমান কি থাকতেছে ইউ স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে ভি ভি কিন্তু ক্যান্সেল, তাহলে আমাদের আর এই অংশটা থাকবে শুধু ভি প্লাস 2u cos আলফা, আর এর সাথে স্কোয়ার ছিল, তাহলে ভি প্লাস 2u cos আলফা হোল স্কোয়ার বসে যাবে। তারপরে যে জিনিসটা থাকতেছে প্লাস 2u, এখানেও কিন্তু সেম ভাবে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে, আর কিন্তু এই অংশটা থাকবে ভি প্লাস 2u cos আলফা, তাহলে আমরা এখান থেকে ভি প্লাস 2u cos আলফা বসাচ্ছি। এরপরে আমাদের এখান থেকে মাইনাস cos আলফা ছিল শেষেরটা, ওইটা বসে যাবে, তাহলে মাইনাস cos আলফা বসে যাচ্ছে। তো এখন আমাদের কাজটা কি দেখো, আমাদের কাজটা হচ্ছে এমন, ডাব্লিউ স্কোয়ার সমান কি থাকতেছে ইউ স্কোয়ার প্লাস, এই জায়গাটা দেখো আমাদের আর এখন এই জায়গাটা রাখতেছে না, এটা মুছে ফেলি, তাহলে আমাদের লেখার জন্য এনাফ স্পেস হবে। এই নিচের অংশগুলো আমাদের আর এখন কাজে লাগবে না, জাস্ট আমাদের প্রথম দিকটা একটু প্রয়োজন, একটু লুপে থাকো, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ডান। ইউ স্কোয়ার, আর এখান থেকে দেখো এখন আমাদের কাজটা কি, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিতে পারি, এটা হচ্ছে এ, আর এটাকে বি ধরে আমরা সূত্রটা যদি ক্যালকুলেট করি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এ স্কোয়ার বসাচ্ছি প্রথমে, এ স্কোয়ার প্লাস 2ab, 2ab, তো এটা আমরা একবার গুণ করে দিতে পারি, প্লাস 2ab, বি মানে হচ্ছে কত 2u cos আলফা, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এটা পুরোটার স্কোয়ার, 2u cos আলফার স্কোয়ার, এটা বসাচ্ছি। তো দেন আমাদের এরপর কাজটা কি প্লাস 2u, আচ্ছা এটাকে আমরা একবার গুণ করে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। দেখো গুণ করতেছি কার সাথে কার, 2u ছিল, এই মাইনাস cos আলফাটাও কিন্তু ওর সাথে গুণ আকারে, সো 2u মাইনাস cos আলফা ইনটু মাইনাস cos আলফা, এটা দিয়ে প্রথমে আমরা একবার v কে গুণ করব, আবার এইটা দিয়ে আমরা একবার 2u cos আলফা কে গুণ করব। তোমার কাছে মনে হতে পারে যে ক্যালকুলেশনগুলো অনেক ভেজাল, ক্যালকুলেশনগুলো অনেক ভেজাল না, একটু জাস্ট নিজে একবার লিখবা তাহলে হয়ে যাবে। তো আমরা যদি এটা গুণ করে দেখো তাহলে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে যদি আমরা v দিয়ে গুণ করি 2uv cos আলফা, 2uv cos আলফা বলতে পারো বড় বাট কঠিন না। তারপর এখান থেকে সেম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে, তো এইটা দিয়ে আমরা এবার এই 2u cos আলফা কে গুণ করব, তার মানে দেখো 2 দুগুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তারপর এখান থেকে ইউ এর সাথে ইউ গুণ হয়ে সেটা হয়ে যাবে ইউ স্কোয়ার, তারপরে এখান থেকে cos আলফার সাথে cos আলফা গুণ হয়ে সেটা হয়ে যাবে কি cos স্কয়ার আলফা। দেখো ডান। তো এখন আমাদের এটাকে আরেকটু সামনের দিকে অ্যাপ্রোচ করা যায়, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার গুণ করে দাও, 2 দুগুণে 4 হয়ে যাবে, প্লাস 4uv cos আলফা। আর এটাকে কি লেখা যায় দেখো, 2 এর সাথে স্কয়ার ছিল দ্যাট মিন্স 2 স্কয়ার মানে 4, ইউ এর সাথে স্কয়ার ছিল দ্যাট মিন্স ইউ স্কয়ার, cos আলফার সাথে স্কয়ার ছিল দ্যাট মিন্স cos স্কয়ার আলফা, মাইনাস 2uv বাকিটা বসে যাচ্ছে cos আলফা মাইনাস 4u স্কয়ার cos স্কয়ার আলফা। দেখো এখন এই যে আমরা এখানে দুইটা টার্ম পাচ্ছি, 4u স্কয়ার cos স্কয়ার আলফা আর এখানে মাইনাস 4u স্কয়ার cos স্কয়ার আলফা, এই দুইটা টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, দুইটা একই জাতীয় টার্ম মাইনাস চিহ্ন দিয়ে আছে, এই দুইটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর বাকি থাকবে কে, বাকি থাকবে দেখো এখান থেকে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বসে যাচ্ছে। এখান থেকে তুমি বাকি এই অংশটার দিকে একটু তাকাও, এখানে 4টা ইউভি cos আলফা আছে, এখান থেকে আমরা 2টা ইউভি cos আলফা বিয়োগ দিচ্ছি। তাহলে আমার কাছে এখানে 4টা কলম আছে, 4টা কলম থেকে আমি কি করতেছি 2টা কলমকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আর কয়টা কলম থাকবে 2টা কলম থাকবে। তো সেম ভাবে 4টা ইউভি cos আলফা থেকে আমরা যদি 2টা ইউভি cos আলফা বাদ দেই তাহলে কি থাকবে 2টা ইউভি cos আলফা থাকবে। কার মান বের করতেছিলাম w স্কয়ার, ফাইনালি চলে আসছে। দেখো এত ক্যালকুলেশন করার পর w স্কয়ার সমান u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা, আর এখান থেকে আসছে আমরা প্রথমে যেটা বলেছিলাম u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা, একদম এক্স্যাক্টলি সেম। মাঝখানে আমরা অনেকগুলো ক্যালকুলেশন করছি, চিত্রটাকে একটু ঘুরাই দিছিলাম। তো যাই করি আমরা লাস্টে এই লাইনটা লিখে দিবা, সুতরাং v কে বিপরীতমুখী করে তার স্থলে
ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি বেগ প্রয়োগ করলে লব্ধির মানটা অপরিবর্তিত থাকে। সুতরাং দিয়ে ওই যে এই লাইনটা পুরোটা লিখে দিবা, এটা আমি এখন লিখতেছি না, নাকি লিখে দিতাম, যাই হোক এই লাইনটা পুরোটা লিখে ফেলবো। আমাদেরকে বলছে যে লাস্টে এটা দেখাও, যে আমরা লাস্টে লিখে দিব, হ্যাঁ ডান। সো এটা বুঝছো কিনা একটু জানাও। ওই লাস্টের লাইনটা লিখে দিব, এটা আমি লিখতেছি না, আবার বললেও না যে পুরো ম্যাথটা করে নেই, লাস্ট লাইনটা জাস্ট লিখে নেই আর কি। ভি কে বিপরীতমুখী করে তার স্থলে এত বেগ প্রয়োগ করলে লব্ধির মানটা আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারটা আমরা লাস্টের দিকেই চলে আসছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3টা টাইপের অঙ্ক আছে, টাইপ 2 আর 3 থেকে হচ্ছে আমি টোটাল মিলাই 5টার মতো ম্যাথ করাবো। টাইপ 1-এ প্রায় আমাদের কয়টা এখানে 8টার মতো ম্যাথ আছে। এই চ্যাপ্টারটা পড়ানোতে একটা আমার দিক থেকে ঝামেলার কথা বলি, এই চ্যাপ্টারে দেখবা যে এক এক বইতে এক এক রকম অঙ্ক আছে। সো এমন ম্যাথগুলো আমার বই অনুযায়ী গুছাই নিছি যে তুমি এই ম্যাথগুলো করলে মোটামুটি বোর্ডে আর অ্যাডমিশন ইনশাল্লাহ ভালো মতো আনসার করে আসতে পারবা। প্লাস যে ম্যাথগুলো একদম না করলেই না মোটামুটি আমার বইয়ের সবগুলো ম্যাথ আমি করানোর চেষ্টা করতেছি। আর এখানে সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বিভিন্ন কনসেপ্ট ইউজ করছে, বা একই কনসেপ্ট এমন ভাবে ইউজ করছে যাতে তুমি যদি তোমার কাছে বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তখন সেই ক্ষেত্রটাতে আটকায় যেতে পারো। তো আমি তো প্রথমে তো বেসিকগুলো ধরে ধরে পড়াইছি, ইনফ্যাক্ট এই চ্যাপ্টারে আমি মনে হয় প্রথম প্রুফগুলোও পড়াইছি যাতে তোমার কোনো কিছু নিয়ে কোশ্চেন না থাকে। আর এখানের মধ্যে পড়ানোর সময় ধরো স্রোতের অনুকূল লাগছে, আমি অনুকূলটা আবার পড়াই তারপরে এটা পড়াইছি। সো এই কারণে আর কি চ্যাপ্টারটা একটু লেংদি হয়ে গেছে। আর চ্যাপ্টারে এইগুলো কোশ্চেন লিখতেই তো টাইম চলে যায়। জটিল সংখ্যায় তো আমাদের কোশ্চেন ছিল একটু একটু কোশ্চেনগুলো, তারপর হচ্ছে ত্রিকোণমিতিতে কোশ্চেন ছিল এই লম্বা লম্বা লাইনের, একটা লাইন দুইটা, এইটা লিখতে আর কি একটু বেশি সময় লাগতেছে। এরকম হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এমনি প্ল্যান ছিল এই সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়ার, বাট এই সপ্তাহে আমার 2টা ক্লাস মিস হয়ে গেছে। দেন আমাদের হয়তো বা হাইস্ট 2টা ক্লাস লাগতে পারে, 2টা বা 1টা, এরপর শেষ হয়ে যাবে। একটা লাগা উচিত, বা যদি একটু লেট হয় কোনো কারণে তাহলে 2টা লাগবে, এরপর চ্যাপ্টারটা শেষ। এখানের মধ্যে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাথ করানোর। ইনশাল্লাহ আমি যেগুলো করাইছি বা তোমাদেরকে যে নোটগুলো দিয়ে দিছি সেখান থেকে কলেজ পরীক্ষা এবং বোর্ডে ইনশাল্লাহ 100% কমন আসবে, আমি আশাবাদী। এর আগের বছরগুলোতেও আসছে। ক্লিয়ার? ওকে, এই ম্যাথটা পড়ানোর এনার্জি পাচ্ছি না। আচ্ছা, আমরা এখন আজকে লাস্ট একটা ম্যাথ করব, এটা করে হচ্ছে এম দিয়ে দিব। এটা আমাদের ছোটখাটো একটা ম্যাথ, এটা আমাদের বড় না, এটা কোশ্চেনটা বড়। কয়টা বাজে? 4:56। আমাদের মোটামুটি এখান থেকে টাইপ 1 শেষ। টাইপ 1-এ আরেকটা ম্যাথ আছে যেটা একটু হোমওয়ার্ক করবা। টাইপ 1-এ আরেকটা ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে এটা রিলেটেডই ম্যাথটা। দাঁড়াও আমি কোশ্চেনটা বলতেছি। টাইপ 1-এ আমাদের আরেকটা ম্যাথ আছে। টাইপ 1-এর ম্যাথটা হচ্ছে এমন টাইপের, যে কোনো বই খুললে এটা হয়তো বা উদাহরণে বা একদম শুরুর দিকে পেয়ে যাবা। cos আলফা সমান হচ্ছে n² + 2 ডিভাইডেড বাই 2 * 1 - n²। এটার একটা প্রুফ। দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধি একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াইছি। তারপর এখান থেকে হচ্ছে আমাদেরকে বলতেছে যে বেগদার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে লব্ধির মান এদের সমষ্টি অর্ধেক, মানে w সমান u + v ডিভাইডেড বাই 2। ওই ম্যাথটা একটু করবা, ট্রাই করবা। না পারলে আমাকে জানাও, আমি এটা নেক্সটে করাই দেবো। আমরা এখন টাইপ 2-তে চলে যাচ্ছি। টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা করে আজকে আমরা ক্লাস শেষ করব। জাস্ট আ মিনিট। তো কোশ্চেনটা হচ্ছে আমাদের এমন টাইপের, একটি কণা একটি সরলরেখা বরাবর একটি সরলরেখা বরাবর 3 মিটার/সেকেন্ড গতিতে চলছে।
3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে কি করতেছে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে? শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে? আচ্ছা, এই টাইপের আমরা যে ম্যাথগুলো করব এই টাইপের মধ্যে আমাদের প্রশ্নের চেয়ে উত্তরটা অনেক ছোট হবে, ঠিক আছে? প্রশ্নটা একটু পেঁচায় পেঁচায় লেখা থাকবে, বাট বাকিটা আমাদের ইজি। একটি কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। তো এখানে আমরা একটা কণা চিন্তা করি, একটা কণা একটা সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, তার মানে এই বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টের নাম হচ্ছে ও দিলাম, আর এখানে যাচ্ছিল, এখানে একটা পয়েন্টের কথা বলবে আমাদেরকে, এই পয়েন্টের নাম দিলাম আমরা এ। 3 সেকেন্ড পর তারপর কি বলতেছে, গতির সাথে লম্ব বরাবর, মানে সে 3 সেকেন্ড ধরে এখানে চলছে, চলার পরে গতির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো। তার মানে একদম লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করছে। তারপর বলছে যে এই যে গতিটা সংযোজন করলো তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল তার থেকে কত দূরে থাকবে। তো এটা আমাদেরকে একটু বোঝার দরকার আছে। এইভাবে দেখো, সে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, হঠাৎ করে লম্ব বরাবর একটা গতি দিছে, তো সে কোন বরাবর যাবে? সে যাচ্ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর যাচ্ছিল আর কি, কিন্তু তাকে হচ্ছে কি করছে, একটা লম্ব বরাবর গতি সংযোজন করলো, তাহলে সে আসলে যাবে যেখান দিয়ে সেটা হচ্ছে লব্ধি বরাবর যাবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখন আমাদেরকে বলছে যে 2 সেকেন্ড চলছে এই গতিটা সংযোজন করার পর, 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু থেকে প্রথম যাত্রা শুরু করেছিল, কণাটি কোত্থেকে যাত্রা শুরু করছে? এখান থেকে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে, তার মানে এখান থেকে যে ডিসটেন্সটা সেটা আমাদেরকে মেজার করতে হবে। তো আমরা এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম ধরো বি, এই পয়েন্টের নাম দিলাম সি, আর এই পয়েন্টের নাম দিলাম আমরা ডি। তো এখন আমাদের যে জিনিসটা ক্যালকুলেট করা দরকার, আমাদের এখান থেকে প্রথমে যদি আমরা ও এর ভ্যালুটা হিসাব করতে চাই, ও এর ভ্যালুটা কিভাবে হিসাব করতে পারবো? ও এটা হচ্ছে একটা ডিসটেন্স। আমরা জানি যে ডিসটেন্স যদি বের করতে হয় দূরত্ব সমান বেগ গুণ সময়, মানে বেগ আর সময় দিয়ে গুণ করতে হবে। তার মানে সে ওয়ে পথে যখন যাচ্ছিল তখন তার বেগ কত ছিল? তখন তার বেগ ছিল 3। তার মানে কত সময় ধরে চলছে? 3 সেকেন্ড ধরে চলছে, তার মানে 3 × 3, দ্যাট মিন্স আমাদের কত চলে আসবে? ও এর ডিসটেন্সটা 9 মিটার আমরা পেয়ে গেলাম। এরপরে সেম ভাবে যদি আমরা এখানে দেখো, সে কিছু লম্ব বরাবরও গেছে, আবার সে আনুভূমিক বরাবরও গেছে। তো আমরা যদি এই জিনিসটাকে এভাবে বের করতে চাই যে এবি বরাবর কতটুকু ডিসটেন্স আসলে সে ক্রস করছে, এবি বরাবর ডিসটেন্স ক্রস করছে, সেম ভাবে এবি হচ্ছে একটা দূরত্ব সমান কি? বেগ গুণ সময়। তো আমরা যদি বেগ গুণ সময় ইউজ করতে যাই, এই এবি পথে বেগ কত ছিল আসলে? এবি পথে বেগ ছিল কত? এই যে এবি পথে বলতে সরলরেখা বরাবর সে 3 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছিল, আর সময় কত? সময় কিন্তু 2 সেকেন্ড। দেখো সে কিন্তু এই যে এই বরাবর যে যাচ্ছে সেটার জন্য আমরা মেজার করতেছি যে সে আসলে কতটুকু গেছে। তাহলে এবি সমান আসতেছে 3 × 6 মিটার। এটা হচ্ছে সে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছিল? এই বরাবর যাচ্ছিল, দ্যাট মিন্স আনুভূমিক দিকে কতটুকু গেছে আর উলম্ব দিকে কতটুকু গেছে সেটাই কিন্তু আমরা মেজার করতেছি। তাহলে সে এবি এতটুকু পর্যন্ত ক্রস করলো আনুভূমিক দিকে। এখন উলম্ব দিকে হিসাবটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা সিবি একটা লম্ব টানতে পারি এই ওবি এর উপরে হিসাবে সুবিধার্থে, আবার সিডি একটা লম্ব টানতে পারি এডি এর উপরে। তাহলে আমরা এই জিনিসটা দেখাইতে চাচ্ছি যে এডি আর বিসিটা কিন্তু সেম। তাহলে আমরা যদি লিখি যে এডি আর বিসিটা সেম, তাহলে দেখো তো কি হয়, যখন সে লম্ব বরাবর যাচ্ছিল তার গতিটা কত ছিল? তার গতিটা ছিল 4, তাহলে এটা গুণ সময় কত? এই যে 2 সেকেন্ড ধরে চলছে, তাহলে 4 × 8 মিটার, এটা আমরা পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে হচ্ছে কি, আলটিমেটলি আমাদের বের করতে হচ্ছে ও
ওসি এর যে ভ্যালুটা এটা আমাদেরকে বের করতে হচ্ছে যাত্রা বিন্দু থেকে কতটুকু দূরে থাকবে। এখন দেখো এখানে একটা কথা আছে, এটা বের করবো কিভাবে? আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজের সাথে কম্পেয়ার করতে পারি। এটা হয়ে যাবে আমাদের অতিভুজ, এটা হয়ে যাবে আমাদের লম্ব, এটা হয়ে যাবে আমাদের ভূমি। তো এই ভূমিটা কত আসলে? ভূমিটা হচ্ছে ওবি। তো আমরা যদি ওবিটা বের করতে চাই, ওবিটা আসলে কিভাবে বের করতে পারবো? ওবি বের করার জন্য আমাদের ও এর ভ্যালুটা জানা লাগবে এবং এবি এর ভ্যালুটা জানা লাগবে। তাহলে ওবি ভ্যালুটা বের করার জন্য ও এ প্লাস এবি, তাহলে ও এর ভ্যালু জানা দরকার, এবি এর ভ্যালু জানা দরকার, দুইটাই কিন্তু আমরা বের করে আসছি। ও এর ভ্যালুটা আমরা বের করলাম 9 আসছে, আর এবি এর ভ্যালুটা আমরা বের করলাম 6 আসছে। তো 9 আর 6 যোগ করলে কত হয়ে যায়? সেটা হয়ে যায় 15 মিটার। এখন দেখো ব্যাপারটা, আমরা ওবি এর ভ্যালু পুরোটা জানি, তারপর আমরা এখান থেকে বিসি এর ভ্যালু পুরোটা জানি, তাহলে আমরা ওসি এর ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই পারবো। সুতরাং লিখবা যে যাত্রা বিন্দু থেকে, এই জিনিসটাকে এভাবে লেখা যায় যে যাত্রা বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, সি না এটা? হ্যাঁ, যাত্রা বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? আমরা এটা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ডাইরেক্ট একবারে, ওসি সমান রুট ওভার লম্ব স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে বিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ ওবি স্কয়ার। তাহলে দেখো কত আসে, রুট ওভার বিসি। বিসি মানে হচ্ছে কত? বিসি এর ভ্যালু ছিল কত? 8 ছিল, তাহলে 8 স্কয়ার প্লাস ওবি, ওবি এর ভ্যালু ছিল 15। তাহলে দেখো এটা যত আসবে এটাই হচ্ছে आंसर। কত আসতেছে? ক্যালকুলেটরটা কোথায় আমার? এটা আসতেছে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, আর এটাকে যখন রুট ওভার 290 করব তাহলে আসতেছে কত? 17 আসছে। দেখো তোমাদেরও 17 আসে কিনা। তাহলে এটাই হবে আমাদের आंसर, যে 17 মিটার। এটাই আমাদেরকে বের করতে বলছে। তো এটা অ্যাকচুয়ালি কঠিন কিছু ছিল না, এটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে দেখো ও এর ভ্যালুটা আমাদের বের করলাম আর এবি এর ভ্যালুটা বের করলাম, যাতে আমরা ওবি পুরোটার ভ্যালু পাই। সে আনুভূমিক দিকে কতটুকু গেছে, উল্লম্ব দিকে কতটুকু গেছে, এটার জন্য আমরা হিসাবটা করব। এটার হিসাব করা মানেই কিন্তু এটারই হিসাব করে ফেলা, ঠিক আছে? সো দুইটাই একই রকমই, কারণ এডি আর বিসি হচ্ছে সমান। তো আমরা ওবি এর ভ্যালুটা বের করলাম, বিসি এর ভ্যালুটা বের করলাম, তাহলে আমরা ওসি এর ভ্যালুটা এমনিই পেয়ে যাব। তো আজকের লেকচার এখানে এন্ড দিচ্ছি। তোমাদের যে হোমওয়ার্কটা দিছিলাম ওইটা একটু কমপ্লিট করে ফেলবা। নেক্সট ডে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের টাইপ 2 আমাদের অ্যাকচুয়ালি, আর এখান থেকে আমরা ম্যাথ করবো টোটাল 5টার মতো। আশা করি নেক্সট ডে শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে এন্ড দিচ্ছি। সবাই বুঝছো কিনা একটু জানাও। নেক্সট ডে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।